দাসখত দিলাম লিখে শ্রী চরণে, সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। পূর্ণিমা আধার কর লুকায় বদন শশী, বিরহে তোমার মন কালে মোর দিবস নিশি। প্রাণনাথ প্রাণনাথ প্রাণনাথ। গোপীনাথ রায়ের বৃহৎ অট্টালিকায় গোপীনাথের স্ত্রী গিরিবালা বাস করে। বারান্দায় ফুলের টবে গুটি কতক ফুলের গাছ, গোলাপ আছে, বেলি আছে, তবে বেলি ফুলই বেশি। এই বেলি ফুল গিরিবালার বড়ই প্রিয়, শুভ্র সুগন্ধি বেলি ফুল। গিরিবালার শোবার ঘরে নানা ধরনের ছবি, নানা ধরনের নারীর মূর্তি ফ্রেমে বাঁধানো ছবি। এক একটি ছবি এক এক রকমের, কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার উপর সুন্দরী গৃহস্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে, তাহা দেয়ালের কোনো ছবি অপেক্ষা সৌন্দর্যে কম নহে। গিরিবালার সৌন্দর্য অকস্মাৎ আলোক রশ্মির ন্যায় নিদ্রাভঙ্গে চেতনার ন্যায় চকিতে আসিয়া আঘাত করে। গিরিবালা আপন লাবণ্যোচ্ছ্বাসে আপনি আদ্যপান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে। সে হঠাৎ পাতা ছিঁড়িয়া দক্ষিণ বাহু আকাশে তুলিয়া বাতাসে উড়াইয়া দেয়। তাহার বালা বাজিয়া উঠে, তাহার অঞ্চল বিস্রস্ত হইয়া পড়ে। তাহার সুললিত বাহুর ভঙ্গিটি পিঞ্জর মুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজির অভিমুখে চলিয়া যায়। বারান্দায় দাঁড়াইয়া প্রাচীরের বাইরের বৃহৎ বহির্জগৎটাকে একবার দেখিয়া লয়। ঘোষ বাড়ির তমাল মনের আনন্দে যখন রঙিন ঘুড়ি আকাশে ওড়ায়, তখন গিরিবালার মনও খুশিতে ভরিয়া উঠে। সে ভাবে, সেও যদি তমালের ঘুড়ির মতো অসীম নীল আকাশে উড়িতে পারিত। গভীর আনন্দে সে অবলোকন করে তাদের বারান্দায় কিশোর বিশুর লাটিম খেলা। গিরিবালা আবার চুল বাঁধিতে বসে।
তাহার সন্তানাদি নাই। বিধাতা তাহার কোল আলো করিয়া কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান দান করেন নাই। এই বেদনা, এই কষ্ট, এই দুঃখ গিরিবালার মনে সারাক্ষণ কাঁটার মতো বিধিয়ে আছে। গোপীনাথ স্ত্রী হইতে বিচ্ছিন্ন, অন্তপুরে তাহার গতিবিধি হ্রাস পাইয়া অন্যত্র প্রসারিত হইয়াছে। অসংখ্য মানুষ জীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়নের একটা আকর্ষণ ছিল। বৈঠকখানার কর্তাটিরও নিজের ক্ষুদ্রচ্ছলের নেশা অল্পতর পরিমাণ সেই একই জাতীয়। সামান্য ইয়ার্কি বন্ধনে আপনার চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ার মণ্ডলী সৃজন করিয়া তুলিলে তাহাদের উপর আধিপত্য ও তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায়। গোপীনাথ তার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া প্রতিদিন ইয়ার্কির নবনব গৌরব লাভ করিয়া এক ধরনের তৃপ্তি ও গর্ববোধ করিতে লাগিল। সেই গর্বে, সেই উত্তেজনায় সংসারের অন্যান্য সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ধ হইয়া এই সন্তানহীন হতভাগ্য ব্যক্তিটি রাত্রি দিন আবর্তের মতো শুধু পাক খাইয়া খাইয়া চলিতে লাগিল। এদিকে জগজ্জয়ী রূপ লইয়া অন্তপুরের প্রাণহীন রাজ্যে শয়নগৃহে শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল। সে জানিত বিধাতা তার হস্তে রাজদণ্ড দিয়াছেন। সে জানিত ছাদের প্রাচীরের বাইরে যে জগৎখানি দেখা যাইতেছে সে জগৎটিকে সে কটাক্ষে জয় করিয়া আসিতে পারে, অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকে সে বন্দী করিতে পারে নাই। এই যক্ষপুরীতে তার একমাত্র সাথী শুধুমুখী। সে ছড়া কাটিত, প্রভিপত্তির রূপের ব্যাখ্যা করিত, নাচিত, গাহিত। শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম আমারি মতন দিবস নিশি জপিতে, শ্যাম নাম তুমি যদি রাধা হতে, শ্যাম কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতের মালা, কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতের মালা, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে আসিতে, ব্রজধাম তুমি যদি রাধা হতে, শ্যাম। মাগো মা, গলা বসে গেছে একেবারে, আর পারি না দিদি। বলিস কি, তোর গলায় এখনো অনেক সুন্দর সুর আছে। আগের মতো আর নেই গো দিদি। সব কিছুই কি আগের মতো থাকে রে? থাকে না। এই যে তুই গাইলি, শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম কোনোদিনও রাধা হবে না রে। আর রাধার মনের দুঃখ সে কোনোদিন বুঝবে না। যে রাধার এত রূপ লাবণ্য, সে রাধার কাছেই শ্যামকে একদিন আসতেই হবে।
সে আর হবার নয়। কেন হবার নয় দিদি? যেদিন গেছে সেদিন কি আর ফেরে? বাল্যকালে এই মানুষটার কত আদর পেয়েছি। তোদের বাবুল স্কুল পালিয়ে তার বালিকা স্ত্রীর সঙ্গে প্রণয়ালাপ করতে আসতেন। সত্যি বলছো দিদি? হ্যাঁ, এক বাড়িতে থেকেও শৌখিন চিঠির কাগজে চিঠিপত্র লেখালেখি করতেন। স্কুলের বিশেষ বন্ধুদের সেই সব চিঠি দেখিয়ে তিনি গর্ব অনুভব করতেন। কিন্তু তারপর তারপর বাবু এমন বদলে গেলেন কেন? আমার শ্বশুরের মৃত্যুর পর হঠাৎ করেই তিনি বাড়ির কর্তা হয়ে উঠলেন। জানিস না, কাঁচা কাঠি পোকা ধরে শীঘ্র। কাঁচা বয়সে তিনিও স্বাধীন হয়ে উঠলেন। ঘরে সন্তানাদি এলো না। আস্তে আস্তে তিনিও আমার কাছ থেকে দূরে সরে যেতে লাগলেন। তোমাকে আর কি বলবো দিদি, থিয়েটারের ওই মায়াবিনী মায়া লোকটা, ওই যে কি জানি নাম, লবঙ্গ না ফবঙ্গ, সেই তো শুনেছি মনোরঞ্জনী বিদ্যা দিয়ে বাবুক তোমার কাছ থেকে কাইরে নিয়েছে। আর মদ খাবেন না গোপীনাথ বাবু, শরীরের অমঙ্গল হবে যে। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। দেখো না, এখনো তো বেঁচে আছি। আপনি পুরো মদের বোতল নিয়ে আমার ঘরে এসে ঢুকেছেন, কিন্তু কিন্তু সবাই দেখলে তো মনে করবে আমি আপনার জন্য এসব প্রস্তুত করে রেখেছি। কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না। আমার কষ্ট, আমার যন্ত্রণা আমি একাই বয়ে চলেছি, একাই বয়ে চলেছি। সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে ক্লান্ত বিকেল, বিকেল শেষে গোধূলি, গোধূলি শেষে স্নিগ্ধ সন্ধ্যা, সন্ধ্যা শেষে রাত, গহীন রাত। সেই রাত শেষে সকালের পাখির কিচির মিচিরে ভোর আসে। কিন্তু লবঙ্গ, লবঙ্গ, আমার জীবনে ভোর তো আসে না। আমার জীবনে শুধুই নিকষ কালো অন্ধকার রাত। সে অন্ধকারের বুঝি আর শেষ নেই লবঙ্গ। আমার জীবনের কথাই ভাবুন না কেন গোপীনাথ বাবু, এটাও কি জীবন? বাহ, চমৎকার, চমৎকার তোমার জীবন, চমৎকার। আলো ঝলমলে মঞ্চে তুমি যখন অভিনয় করো, মঞ্চের সামনে দর্শকরা বিহ্বল হয়ে সেই অভিনয় দেখে তোমার। ঘন ঘন হাততালিতে পুরো থিয়েটার হল মুখরিত হয়ে ওঠে। বাহ, কি জীবন! লবঙ্গ, তোমার তোমার সেই অগণিত ভক্ত দর্শকদের একজন হয়ে যখন আমি তোমার অভিনয় দেখি, মন্ত্রমুগ্ধ হয়ে যখন তোমার অভিনয় দেখি, আমার কাছে মনে হয় মদের ফেনা যেন পাত্র চেপে উপচে উপচে পড়ছে। আমার দর্শক, ভক্ত দর্শক, তাই না গোপীনাথ বাবু? মঞ্চে অভিনেত্রী লবঙ্গের অভিনয় দেখে
আপ্লুত হয়ে দর্শকরা ঘরে ফিরে যায়, কিন্তু মানুষ লবঙ্গের কথা কতজনে মনে রাখে, মানুষ মনে করে গোপীনাথ বাবু? মানুষ এই ব্যস্ত সংসারে কজন মানুষের মনের খবর জানতে চায় বল? কজন জানতে চায়? সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। তো এত ব্যস্ততার মাঝেও আমি যখন তোমার কাছে আসি, লবঙ্গ, যখন তোমার কাছে আসি, আমার কাছে মনে হয় যেন মরুভূমিতেও বুঝি মরুদ্যান আছে। মরুদ্যান। তুমি সবসময় কাচের চুড়ি কেন পড়ো লবঙ্গ? আমার ভালো লাগে তাই। সুন্দর না? না না না, ভালো লাগে না। আচ্ছা, আপনি যে আমার এখানে আসেন, বৌদি কি তা জানেন? কোন বৌদি? কোন বৌদি? গিরিবালা? হ্যাঁ, কি জানে, হয়তো জানে, হয়তো জানে না। প্রতি রোববার তুমি দুপুরে ঘুমো, আজ যে বড় ঘুমোলে না। ঘুম আসছে না? তুমি ঘুমোবে, যাও। একটা কথা বলবো? শুধু কাল পাশের বাড়ির সেই বাচ্চাটিকে আবার নিয়ে এসেছিল। কোন বাচ্চা? ওই যে পাশের বাড়ির জয়া বৌদির বাচ্চা, এত সুন্দর হয়েছে, দেখে মনে হয় সাক্ষাৎ রাজপুত্র। পরের ছেলে নিয়ে সব আদিক্ষেত্রে আমার ভাল লাগে না। আমার একটা কথা লাগবে। আমাকে একদিন থিয়েটার দেখতে নিয়ে যাবে? না। দিদি, বাচ্চাটা আমাদের বাড়ি এসে কেমন চুপচাপ আছে, একটু কাটতেছে না। ওকে আর আমাদের বাড়িতে আনিস নে শুধু। কেন দিদি? তোদের বাবু পছন্দ করে না, বুঝলি? শুধু আমি তোদের বাবুকে বললুম আমাকে থিয়েটার দেখতে নিয়ে যেতে, তিনি রাজি হলেন না। রাজি হবেন কি করে? তুমি ওইখানে গেলি যে লবঙ্গ দেবীর দর্শন মিলবে, সব জারি জুরি বার হয়ে যাবে না? শুধুমুখী, আমি লবঙ্গকে দেখতে চাই। শুধু এই নে, তোকে টাকা দিলাম, কি করবো? তুই থিয়েটার দেখে আয়। থিয়েটার দেখতে যাবো? শুধুমুখী, আমি দেখতে চাই লবঙ্গের এমন কি সম্মনী শক্তি আছে যা ওর আছে, আমার নেই, যা দিয়ে ও তোদের বাবুকে বশ করে রেখেছে। দাসখত দিলাম লিখে শ্রী চরণে, সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। পূর্ণিমা আধার
হে তোমার মন কালিমন দিবস নিশি প্রাণনাথ প্রাণনাথ প্রাণনাথ। থিয়েটার কেমন দেখলি রে শুধু? এ রাম রাম রাম, কবিটির কাঁদনির স্বরে হাঁপিয়ে হাঁপিয়ে টেনে টেনে আদো আদো উচ্চারণ, তারপর চিৎকার, প্রাণনাথ প্রাণনাথ প্রাণনাথ। কি কদর্য ভঙ্গি গো দিদি, এ তোমার ছুঁয়ে বলছি, তোমাকে আর কি বলবো। পুরা কাঠের মতো নিরস কুৎসিত কি যে চেহারা, অথচ কি প্রচন্ড আকর্ষণীয় শক্তি, তাই না? শুধু আমি ঠিক করেছি তোকে নিয়ে কাল আমি থিয়েটার দেখতে যাব। কি করছিস রে শুধু? না মানে তোমার জন্য অবনতি মেথি একাঙ্কিতে মালিশ তৈরি করছি। পেলি কোথায়? হরিহরদাকে বাজারে পাঠিয়ে এগুলো এনেছি। তোমার তো রেতে ভালো ঘুম হয় না, এগুলো মাথায় দিলে তোমার মাথা ঠান্ডা হবে, তারপর ভালো ঘুম হবে। ঘুম? বুঝলি শুধু, সেদিন নাচের পর দেখলুম আসল নাটক। তুই বুঝতে পেরেছিস? রাধা কৃষ্ণের নাটক। রাধার দুর্জয় মান হয়েছে, সে মানস সাগরে কৃষ্ণ কিছুতেই থই পাচ্ছে না। কত অনুনয় বিনয়, কত সাধাসাধি কাঁদাকাঁদি। জানিস, গর্ভ ভরে আমার মন ভরে উঠেছে কৃষ্ণের এই লাঞ্ছনায়। আমি যেন রাধা হয়ে নিজের অসীম প্রতাপ অনুভব করতে লাগলাম। রাধার কাছে কৃষ্ণের সে কি পরাভব! বাস্তব জীবনে কোনোদিন সম্ভব? কি জানি দিদি।
গিরিবালা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরিয়া আসিল। কোণে দুটি বাতি মিটমিট করিতেছে। ঘরে একটি লোকও নাই, শব্দ নাই। গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে। তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী, বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল। প্রতিদিন ধূপদানিতে ধূপ জ্বলে, আবার নিভিয়া যায়, কিন্তু তাহার অন্তরের ধূপদানিটি শূন্য, একেবারেই শূন্য। গোপীনাথের বিশাল অট্টালিকার প্রতিটি জিনিসই তার চিরচেনা। প্রতিদিনের প্রয়োজনের টাকা আনা পায়ের হিসেবের সংসারে তার দিন কাটে, কিন্তু ঘরের বাইরের, চার দেয়ালের বাইরে যে অচেনা অজেনা জগৎটি পড়িয়া আছে, তাহাই গিরিবেলাকে সারাক্ষণ শুধু হাতছানি দিয়া ডাকে আর ডাকে। সংসারের হিসাব নিকাশের বাইরে তার বেহিসেবে মনটাকে সে কাউকেই বোঝাইতে পারে না, কাউকেই না। না, না, না। না, 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 আমি আমি সব বদলে দেব, সব, সব, সব বদলে দেব। শুধু শুধুমুখী? কি দিদি ডাকছো? ঘুমিয়ে গিয়েছিলি? না, তোর টানা ঘুম হয় তাই না রে শুধু? হয় বই কি, আমি শুলেই ঘুমিয়ে পড়ি। তুই খুব সুখী। সুখ? সুখ কারে কয় জানি না। তোমার এখানে আসি, খাসি ডাসি, ঘুমাচ্ছি, তোমার কাছে কাছে থাকছি, এই তো কোন রকম দিন তো পার করে দিচ্ছি দিদি। আমার যেদিন পার হয় না রে শুধু। আচ্ছা শুধু, তুই এই বাড়িতে আছিস অনেক দিন, একটা কথা তোকে জিজ্ঞেস করা হয়নি। কি কথা দিদি? সংসারে তোর কে কে আছে? ছিল, একসময় সব ছিল। স্বামী ছিল, বর্ধমানে এক কাপড়ের মিলে কাজ করত। বিয়ের 4 বছরের মাথায় হঠাৎ স্বামী মরে গেল। 1 বছর বয়সী মেয়েটা আমার উলাউঠায় মরে গেল। তারপর শোকে দুঃখে পাথর হয়ে গেলাম। এক যাত্রা দলে কিছুদিন গান করতাম, সেখানে আমার একটু ভাল লাগলো না। তারপর তারপর কেমন করে যেন তোমার কাছে এসে উঠলাম। তুইও তাহলে আমার মতো দুঃখী, তাই না রে শুধু? নিয়তির কি খেলা দেখ, দুই দুঃখিনীর জীবন তরী জীবন সাগরে ভাসতে ভাসতে
একঘাটে এসে পৌঁছেছে। শুধু শোন, কাল আমি তোকে নিয়ে আবার থিয়েটার দেখতে যাব। বাবু টের পেলি? সে আমি দেখব, বুঝলি রে? শুধু থিয়েটারের নটনটীদের মুখের রংচং, অভিনয়ের কীর্তিমতা সব বুঝতে পারি, কিন্তু আমার কি এক অদ্ভুত নেশা লেগেছে, তোকে তা আমি বলে বোঝাতে পারবো না। সমস্ত সংসার থেকে স্বতন্ত্র, চিত্রপটে সজ্জিত, কাব্য আর সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত, অসংখ্য মুগ্ধ দৃষ্টি দ্বারা আক্রান্ত সে এক অদ্ভুত মায়াপুরী আমাকে সারাক্ষণ হাতছানি দিয়ে ডাকছে। ও তো মায়া, মরিচিকা দিদি, নিশির ডাক। হোক নিশি ডাক, তবু আমি যাব, অবশ্যই যাব। মনোরমা, আমার অন্যায় হয়েছে, তুমি ঘরে ফিরে চলো। আমি আমি তোমাকে ঠিক বুঝতে পারিনি, তুমি যে আমার ঘরের লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, তাই না? কতদিন বোবা যন্ত্রণায় ছটফট করেছি, অসহায় শিশুর মতো চিৎকার করে গেছি, তুমি আমার এতটুকু মূল্য দাওনি, মর্যাদা দাওনি। আমি তোমাকে নতুন করে ফিরে পেতে চাই মনোরমা। ফিরে পেতে চাও, তাই না? তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার ফিরে আসা অতীত জীবন, আমার জীবনের এতগুলো কষ্ট? অবশ্যই, অবশ্যই পারবো। না, আমি বিশ্বাস করি না। সারাটা জীবন আমি দাও দাও করে জ্বলা আগুনে দগ্ধ হয়েছি। আমার অন্তরে চিৎকার ধ্বনি যদি বাইরে থেকে শোনা যেত, তবে চৈত্র মাসে শুভ শুদ্ধ জ্যোৎস্না এসেছে, তীব্রতর আত্মস্বরে দীপ্ত বিদীপ্ত হয়ে যেত। কতদিন মনে করেছি আত্মহত্যা করে এই অতুল রূপ যৌবন নিজের হাতে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলে সব অনাদরের প্রতিশোধ নিতে। কিন্তু তখনই মনে পড়ল, তাকে তো কারো কিছু এসে যাবে না। আকাশ থেকে কি তারাও ঝরে পড়বে না? গাছ থেকে একটি ফুলও মাটিতে পড়বে না? এই নিষ্ঠুর পৃথিবীর এতটুকু ক্ষতি হবে না। মনোরমা, পৃথিবী চলবে তার নিজের নিয়মে। মনোরমা, আমি আমি তোমার যে ক্ষতি করেছি আমি জানি তার ক্ষমা নেই। তবু তবু আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি করো জোড়ে তোমার কাছে ক্ষমা চাই মনোরমা, ক্ষমা চাইছি। ক্ষমা? ক্ষমা? শুধু শুধুমুখী, ও শুধুমুখী, কি দিদি, ঘুম আসতেছে না? না, আজ ঘুম আসছে না। কেন দিদি? আজ সারা রাত জেগে থাক। বারান্দা থেকে বেলফুলের গন্ধ আসছে, কি মিষ্টি গন্ধ, তাই না? হ্যাঁ দিদি, খুব মিষ্টি। বেলফুলগুলো কত ছোট অথচ নরম। আজ কি পূর্ণিমা? হ্যাঁ গো দিদি, আজ পূর্ণিমা। আমার নদী দেখতে বড্ড ইচ্ছে করছে। কতদিন নদী দেখি না, কতদিন ছাদে উঠে আকাশের গায়ে তারা দেখি না, দেখি না আধারের ঝোঁক ঘিরে জোনাকির জলা আর নেভা। ভরা জ্যোৎস্নায় দেখি না পলাশের খেলা, চাঁদের রূপলি আলোয় দেখি না রে শুধু চঞ্চলা হরিণের ছুটে চলা। আমার জীবনে বসন্ত নেই, শুধু পৌষের হিমেল রাতে শিশিরের কান্না ঝরে পড়ে টুপটাপ। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আমার জীবনে কোনো মধুর স্মৃতি নেই, স্বাদ নেই, আশা নেই। আমি আমি আমি
শুধু সমুদ্রের ডাক শুনতে ইচ্ছে করে। হ্যাঁ, শোন, ওমা, এ কি? এখানে যে বাতাসের সাই সাই শব্দ শোনা যাচ্ছে দিদি। ওই গানটা গানারে শুধু। কোন গানটা দিদি? দাসখত লিখে দিলুম শ্রীচরণে, সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। সুখী রে সখী রে সখী আমার দশখত দিলাম লিখে শ্রীচরণে, সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। পূর্ণিমায় আধার করো লুকায়ে বদন শশী, বিরহে তোমার মন কাঁদে মোর দিবস নিশি। দাসখত কে লিখে দেবে রে শুধু? দাসখত লিখে দেবার মতো আমার কি কোনো গুণ আছে? কি যে বলো দিদি, আমি যদি পুরুষ মানুষ হতাম তাহলে তাহলে তোমার ওই রাঙা চরণ দুটি বুকের মধ্যে নিয়ে মরতাম। তাহলে বোধ করি বুকে না নিয়েই মরতে হতো রে। আবার গানে শুধু, আবার গান। দশখত দিলাম লিখে শ্রীচরণে, সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। পূর্ণিমায় আধার দরজা খোলা কেন? জানলা থেকে পর্দা সরিয়েছে কে? এই বাড়িতে এসব চলবে না, নিয়ম ভাঙ্গা চলবে না। চাবিটা দাও গিরিবালা। গিরিবালা রাধিকার মতো গুরুমান ভরে বসিয়া রহিল, কিন্তু দৃশ্যপট উঠিল না। শিশুপুচ্ছ চূড়া পায়ের কাছে লুটাইল না। কেহ রাগিনীতে গাহিয়া উঠিল না, কেন পূর্ণিমা আধার করো লুকায়ে বদন শশী। এমনও জ্যোৎস্নায়, এমনও বসন্তে, এতদিন পর এই কি প্রথম সম্ভাষণ? কাব্যে, নাটকে, উপন্যাসে যাহা লেখে তাহা কি আগাগোড়াই মিথ্যা কথা, সাজানো কথা? অভিনয় মঞ্চে বুঝি নাটকের নায়ক তার নায়িকার নিকট করজোরে বসিয়া তাহার অন্তরের ভাবোচ্ছ্বাস প্রকাশ করে। তাহা দেখিয়া দর্শক বিগলিত হইয়া যায়, কিন্তু বাস্তবের মানুষটি গৃহছাদে আসিয়া আপন অনুপমা স্ত্রীকে তো বলে না, ওগো শুনছ, একবার চাবিটা দাও দেখি। রাগিনীহীন, প্রীতিহীন, মাধুর্যহীন, সঙ্গীতহীন নিরস কণ্ঠে গোপীনাথ শুধু কহিল, গিরিবালা, আবারও বলছি চাবিটা দাও। চাবি দেব, তুমি আমার পাশে একটু বসো। আমার সময় নেই। তোমার সময় নেই?
সময় আছে শুধু আমার, অফুরন্ত সময়, তাই না? কাব্য ছাড়ো গিরিবালা, যা বলছি শোনো। চাবিটা দাও। চাবি দেব, চাবির মধ্যে যা আছে সব দেব। আজ রাতে তুমি বাইরে যেও না। তা হবে না, আমাকে যেতে হবে, আমার প্রয়োজন আছে। চাবিটা দাও। তবে আমি চাবি দেব না। চাবি দেবে না? দেবে না বই কি? কিভাবে চাবি না দাও দেখি। চাবিটা দাও গিরিবালা, চাবিটা দাও। দেবে না? দেবে না? কি করছো? কি করছো? শোনো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শোনো, শোনো। মুরলীর মাকে বলতে এই দরজাটা খুলে দিল। কাছে এসো বন্ধু, কাছে এসো। দেখি এ কি করলেন গোপীনাথবাবু? এত অলঙ্কার আপনি কোথায় পেলেন? তোমার জন্য তৈরি করে এনেছি। কেন আমি দিতে পারি না? আমাকে কেন দেবেন? আজ এতদিন পর তুমি তুমি এ কথা বললে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? জানো না আমি তোমার অভিনয়ের কত বড় মুগ্ধ ভক্ত? তুমি জানো না? মঞ্চে পাদপ্রদীপের আলোয় তুমি যখন অভিনয় করো, দর্শকদের মুহু মুহু করতালিতে যখন থিয়েটার হল মুখরিত হয়ে ওঠে, তখন গর্বে, আনন্দে, উত্তেজনায় আমার বুকটা ভরে ওঠে। আবেগে আমি চঞ্চল হয়ে উঠি। আমার কাছে মনে হয় লবঙ্গ, তুমি আমার, তুমি শুধু আমার, আর কারো নও। গোপীনাথ বাবু,
আপনি মঞ্চের অভিনেত্রী লবঙ্গকে এসব কথা বলছেন, না মানুষ লবঙ্গকে বলছেন? রক্ত মাংসে গড়া মানুষ লবঙ্গকে বলছি আমি, যাকে নিয়ে আমি নতুন করে ঘর সাজাবার স্বপ্ন দেখি। এ কি বলছেন আপনি? ঘরে আপনার লক্ষ্মী স্ত্রী রয়েছে, আপনার নিজের সংসার রয়েছে গোপীনাথ বাবু। জীবন তো একটাই, বারবার ফিরে আসে না গোপীনাথ বাবু। না, আমি ওর সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে এখানে চলে এসেছি। কালকে তুমি আমার সঙ্গে কলকাতার বাইরে যাচ্ছ। সে কি করে সম্ভব? কাল যে আমার শো। তাছাড়া আমি যে চরিত্রে অভিনয় করছি সেই চরিত্রের জন্য কোনো বিকল্প শিল্পীও নেই। কাল তুমি শো করছো না। অসম্ভব। সে কি করে হয় গোপীনাথ বাবু? কি দাদা, কেমন বুঝতে পারছেন? এখন ভালোই মনে হচ্ছে। লবঙ্গ, আজ কিন্তু দর্শকদের মাতিয়ে তুলতে হবে। তার বলতে লবঙ্গ, লবঙ্গ, গোপীনাথ বাবু আপনি এখানে? এটা তো শিল্পীদের এরিয়া, এইখানে আপনি আসতে পারেন না। অবশ্যই পারি। হ্যাঁ? আমি লবঙ্গকে নিয়ে যেতে এসেছি। পাগলের মতো এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। লবঙ্গ, এসো। আরে এখনই সুর হবে, লবঙ্গ মঞ্চে উঠবে। লবঙ্গ মঞ্চে উঠবে না, আজ আপনাদের শো হবে না। এটা কেমন কথা ভাই? এসো লবঙ্গ। গোপীনাথ বাবু, আপনি এমনটি করবেন না, প্লিজ। সমস্ত দর্শক চুপ চুপ। সমস্ত দর্শক এসো লবঙ্গ, আমার হাতের সমানে এসো লবঙ্গ। গোপীনাথ বাবু, আপনি ওকে নিয়ে যাবেন না। নিয়ে যাবেন না, এসো। আপনি নিয়ে যাবেন না। নিয়ে যাবেন না। কোথায় নিয়ে যাবেন লবঙ্গকে? কোথায় নিয়ে যাচ্ছেন? কলকাতার হইচই ছেড়ে আমার এই বাগান বাড়িতে এসে তোমার কেমন লাগছে? চুপ করে আছো, কথা বলছো না যে? কি বলবো বলুন? বলার কি কিছু বাকি রেখেছেন? জানো, আমার ইচ্ছে ছিল আমার নিজের বড় বজরা ময়ূর পঙ্খিতে করে তোমাকে নৌবিহারে নিয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম সেটা ঠিক হবে না, সকলের নজরে পড়বে। আপনি লোকচক্ষুর ভয় আমাকে নিয়ে বজ্রায় উঠতেন না, তাই না? কিন্তু অতগুলো লোকের সামনে আপনি আমাকে থিয়েটারের গ্রিন রুম থেকে চিকিৎসা টেনে বার করে আনলেন। আমার কোনো লজ্জা থাকতে নেই, তাই না গোপীনাথ বাবু? আপনি পুরুষ মানুষ, মানিব, এতে আপনার কোনো ক্ষতিবৃত্তি হবে না, কিন্তু সব দোষ গিয়ে পড়বে আমার উপর। সবে বলা বলি করবে থিয়েটারের এই বাজে মেয়েটাই ছলনা করে গোপীনাথ বাবুকে গৃহসুখ থেকে
আর সোহাগী স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত করে ঘর থেকে বার করে এনেছে। লোকজনের কান কথা বাদ দাও তো লবঙ্গ। এই সংসারে যার যার সুখ তার তার কাছে। আপনি আমাকে অভিনেত্রী হিসেবে বিচার করলেন না, মানুষ হিসেবে না। এ কি করলেন আপনি গোপীনাথ বাবু? কাল শো বন্ধ হয়ে গেল, আপনি আমাকে থিয়েটারের গ্রিন রুম থেকে টেনে বার করে আনলেন। দর্শকরা ছিঁচি করবে না? খবরের কাগজে এনে বৃষ্টি ভাবে সংবাদ বের হবে না? তুমি স্ক্যান্ডালের কথা ভাবছো? এই ধরনের স্ক্যান্ডালে তোমাদের নাম, খ্যাতি, যশ এগুলো তো আরো ছড়িয়ে পড়ে, তোমাদের পরিচিতি আরো বাড়ে, তাই না? ছি ছি গোপীনাথ বাবু। কয়েকদিন হয়তো এ নিয়ে হইচই হবে, তারপর দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে, সব সব ঠিক হয়ে যাবে। এই সংসারে কারো জন্যে কোনো কিছু থেমে থাকে না। থাকে না না, কিন্তু যার সর্বনাশ হয়ে গেল সেই বুঝলো তার কি ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়। আমরা আর কতদিন এভাবে এখানে থাকবো? যতদিন মন চায় ততদিন। আমি শুধু নাটকটার কথাই ভাবছি। এভাবে চলে আসাতে সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। তা দাদা, নতুন শিল্পীটিকে কেমন মনে হচ্ছে? পারবে তো? না, আশা করি পারবে। শোনো, শহরের পোস্টারে পোস্টারে লিখে ভরিয়ে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, মুড়িয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, নাটকের নিচে লিখবে, এই মনোরমার চরিত্রে অভিবাদন জানাবে নতুন এক শিল্পী, নাম হয়েছে গিয়ে নন্দিতা। দাদা, নন্দিতা কি ওর আসল নাম? এখন থেকে গন্ধর্ব মঞ্চে এই নামেই অভিনয় করবে। বাও! কতদিন কলকাতা ছেড়ে এসেছি, কোনো খবরই জানি না। না জানি কিভাবে কি হচ্ছে। এত চিন্তার কি আছে লবঙ্গ? আপনি পুরুষ মানুষ, তার উপর আপনার সংসার রয়েছে। বলেছি তো লবঙ্গ, এখন থেকে আমার নতুন সংসার তোমাকে নিয়ে। তা হয় না গোপীনাথ বাবু। কেন হয় না? আপনি দেখছেন না আমার কপালে সিঁদুর দেয়া আছে। ও তো তুমি সব করেই পারো। আজ থেকে তুমি সিঁদুর পরবে না। না গোপীনাথ বাবু, আপনি আমার কপালে সিঁদুর মুছবেন না। এ হয় না। কেন হয় না? আমি বিবাহিতা। কি বলছো তুমি? কি বলছো? ঠিকই বলছি। সেই ছোটবেলায় আমার বিয়ে হয়। আমার স্বামীর নাম শ্রী নরেন্দ্রনাথ ভট্টাচার্য। আমরা একসময় এলাহাবাদ থাকতাম।
আমার স্বামী বেঙ্গল নাগপুর রেলওয়েতে কাজ করতেন। আমাদের কোনো সন্তানাদি ছিল না। আমার স্বামী একদিন আমাকে নিয়ে গয়া, কাশী, বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে এক আশ্রমে আমাকে রেখে তিনি এক সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেন। বলে গেলেন পর তিনি ফিরে আসবেন। কিন্তু তিনি আর এলেন না। আমি দীর্ঘ 6 মাস বৃন্দাবনের আশ্রমে কাটিয়ে কলকাতা ফিরে এলাম। যাবার সময় আশ্রমের সন্ন্যাসী ঠাকুর আমাকে আশীর্বাদ করে বললেন, মা, তুই দেশে ফিরে যা। তোর যদি কোনোদিন সন্তানাদি নাও হয়, দুঃখ করিস না। গোপীনাথ বাবু, ভগবান সবাইকে সবকিছু দেন না। কোনো মানুষই জীবনে সবকিছু পায় না। মানুষের জীবনে অনেক শূন্যস্থান থাকে, তাকে তার কর্ম দিয়ে, সাধনা দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে হয়। আমিও তাই করে চলেছি গোপীনাথ বাবু। কিন্তু লবঙ্গ, লবঙ্গ, আমার এই বদ্ধ বুকের কপাটটা তোমাকে যদি একবার খুলে দেখাতে পারতে, তাহলে তুমি দেখতে সেখানে এক একটা কান্নার সরোবর। সারাটা দিন আমি গোটা শহর চষে বেড়াই, এই কাজে ও কাজে নিজেকে ব্যস্ত রেখে বেলা শেষে ঘরে ফিরে যখন শুনতে চাই দুখানি ছোট্ট পায়ের মধুর ধ্বনি, যখন শুনতে চাই কল কল কণ্ঠে কচি মুখের কলধ্বনি, তখনই কি নিদারুণ গ্লানি আর ব্যর্থতা আমার সারাটা মন ভরে ওঠে। আমি কাউকে বোঝাতে পারি না লবঙ্গ, আমার কষ্ট, আমার যন্ত্রণার কথা কাউকে বোঝাতে পারি না। আমি বাঁচতে চাই লবঙ্গ, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই লবঙ্গ। আমি একটা সন্তান চাই, একটা সন্তান চাই। আমি আমার বংশের প্রদীপ জ্বালাবার জন্য একজন প্রতিনিধি চাই লবঙ্গ। তুমি কি পারো না আমাকে বলো? এই চাও তো আপনার স্ত্রীরও থাকতে পারে গোপীনাথ বাবু। আপনি শুধু নিজের দিকটাই দেখলেন, কিন্তু 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 অসহায় যন্ত্রণায় বদ্ধ ঘরে বৌদি এতকাল ছটফট করে মরছেন, তাকে কোনোদিন আপনি ভেবে দেখেছেন? গোপীনাথ বাবু, পৃথিবীটা শুধু ঘরের 4 দেয়ালের মধ্যেই আবদ্ধ নয়, এই জগৎ সংসার অনেক বড়। আপনার স্ত্রীকেও এই জগতের সঙ্গে পরিচিত হতে সুযোগ দিন। ডাক্তার বলে দিয়েছেন আমার আর কোনোদিন সন্তানাদি হবে না। আমি আশায় আছি গোপীনাথ বাবু,
আমার স্বামী বেঁচে আছেন, তিনি নিশ্চয়ই একদিন ফিরে আসবেন। গোপীনাথ বাবু, আপনি আপনার ঘরে ফিরে যান। বৌদির দৃষ্টি দিয়ে বৌদিকে দেখুন, দেখবেন আপনার কান্নার সরোবরে সে শ্বেতপদ্মের মধ্যে ফুটে আছে। বলেছি না লবঙ্গ, এই পৃথিবীতে কারো জন্যে কোনো কিছু থেমে থাকে না। দেখো লবঙ্গ, দেখো মানভঞ্জন নাটকে মনোরমার চরিত্রে অভিনয় করছেন নবাগত শিল্পী নন্দিতা। কে নন্দিতা? দেখুন, ওর অভিনয়ের কি দারুণ প্রশংসা লিখেছে। আমার আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। এখানে আর নয়, চলুন আমরা দুপুরে ট্রেনে কলকাতা ফিরে যাই। আজ সন্ধ্যায় তো গান্ধাপুর থিয়েটারের শো। বিশ্বাস করো মনোরমা, বিশ্বাস করো। না, আমি বিশ্বাস করি না। সারাটা জীবন আমি তাল তাল করে চলে আগুনে দগ্ধ হয়েছি। আমার অন্তরের কান্না যদি বাইরে থেকে শোনা যেত, তবে তার চৈত্র মাসের সুপ্ত জ্যোৎস্না নিশিখিনি তীব্রতর আত্মস্বরে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। কতদিন মনে করেছি আত্মহত্যা করে এই অতুল রূপ যৌবন নিজের হাতে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলে সব অনাদরের প্রতিশোধ নেব, কিন্তু না। তখন বলল, তাতে তো কারো কিছু আসে যাবে না, আকাশ থেকে একটি তারাও খুঁজে পড়বে না, গাছ থেকে একটা কোনো মাটিতে পড়বে না, এই নিঃশ্বাস পৃথিবীর কোনো ক্ষতি হবে না। তার নিজের নিয়ম। মনোরমা, আমি তোমার যে ক্ষতি করেছি আমি জানি, তুমি জানি তার ক্ষমা নেই। তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি, করো ছড়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। ক্ষমা ক্ষমা ক্ষমা? না 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 গিরিবালা, না, এই মঞ্চ তোমার স্থান নয়। তুমি বাড়িতে চলো, আমার সঙ্গে বাড়িতে চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে অপমান করবো না। আমি তোমার মর্যাদা ফিরিয়ে দেবো গিরিবালা। তুমি বাড়িতে চলো, আমি তোমাকে চাই গিরিবালা, আমি তোমাকে চাই, আমি ঘর চাই, সংসার চাই, ভালোবাসা চাই গিরিবালা। চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে আবার নতুন করে বাঁচতে চাই গিরিবালা। গিরিবালা চলো, চলো গিরিবালা, গিরিবালা আমি তোমাকে নিতে এসেছি গিরিবালা। গিরিবালা গিরিবালা এসব গিরিবালা, আমি আর কখনো তোমাকে অপমান করবো না গিরিবালা, গিরিবালা এসব গিরিবালা। বাহ গোপীনাথ বাবু, বাহ, চমৎকার
চমৎকার। কোনটা সত্যি, মঞ্চের নাটক না মঞ্চের বাইরের নাটক? নাটকটাই জীবন না জীবনটাই নাটক? বলতে পারেন গোপীনাথ বাবু?